নমস্কার শ্রোতা বন্ধু, রোববারের গপ্পতে আপনাকে আরও একবার স্বাগত জানাই। আমরা শুনছি প্রবাদ প্রতিম লেখিকা আশাপূর্ণা দেবীর অনবদ্য সৃষ্টি সত্যবতী ট্রিলজির দ্বিতীয় উপন্যাস সুবর্ণলতা। আমাদের আজকের পর্ব সুবর্ণলতার 18 নম্বর এবং 19 নম্বর অধ্যায় নিয়ে। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগছে। সবাইকে শোনার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের পর্ব। ঠাকুমার সঙ্গে নবদ্বীপে আসায় উৎসাহের অন্ত ছিল না চাপার। ভগবান রক্ষে করেছেন যে মা জবরদস্তি করেনি। মা যদি জেদ করত, যেতেই হতো মায়ের সঙ্গে। ঠাকুমা যতই রাগী হোক, চাপাদের ব্যাপারে যে শেষ পর্যন্ত ঠাকুমার কথা খাটে না, মার কথাই বজায় থাকে, সে জ্ঞান জন্মে গেছে চাপার। অতএব কাঁটা হয়েছিল চাপা। ওই বুঝি মা বলে বসে, না, সবাই আমার সঙ্গে যাবে। কিন্তু চাপার ঠাকুর ফুল নিলেন। ঠাকুমা যখন বলল, চাপি মল্লিকা আমার সঙ্গে চলুক, চোখে চোখে থাকবে, ক্রমশ তো ডাগর হয়ে উঠছে, তখন সুবর্ণলতা না না করে উঠল না, শুধু বলল, নিয়ে গেলে তো আপনারই ঝঞ্ঝাট। ওরা কখন খাবে, কখন শোবে, এই চিন্তা করতে হবে। একা গেলে যখন যা খুশি করলেন। ঠাকুমাও বোধ করি আশঙ্কিত ছিলেন, তাই এক কথায় ছাড়পত্র পেয়ে হিষ্টচিত্তে বলেন, সে কিছু অসুবিধে হবে না, শুধু আপনার হাত পা নিয়ে বসে থাকার থেকে বরং কাজ থাকবে একটা। তীর্থে তীর্থে ঘোরা সে এক, এ তো একই ঠাঁই চেপে বসে থাকা, তাও দিন নির্দিষ্ট নেই। কবে কলকাতায় অবস্থা ভালো হবে? চলুক ওরা। অতএব চলুক। নিয়ে থো করে গুছিয়ে নেওয়া। তবু ওরই মধ্যে মা কাপড়, জ্যাকেট, চুলের দড়ি কাটা সব গুছিয়ে দিল, দুজনেরই দিল। মল্লিকার মা তো এদিকে তেমন গোছালো নয়, ভাড়ারের গোছাতেই পটু। ছেলে মেয়েদের দিকটা তাকিয়েও দেখে না, আর সে না দেখাটাকেই সে বেশ একটু মহত্ব ভাবে। বড় বড় মেয়েগুলো সাজসজ্জার তদবির চাপার মাই করে। অতএব যে চাপার হিংসে হয় না তা নয়, কিন্তু সে হিংসে প্রকাশ করা চলে না। মা তাহলে জ্যান্ত পুতবে। সে যাক, মা তো দিল গুছিয়ে দুজনকার। ঠাকুমার পুটুলিও গুছিয়ে দিল, আহ্লাদে নাচতে নাচতে বেরোবে। কিন্তু শেষ মুহূর্তে মল্লিকা বিশ্বাসঘাতকতা করে বসল। জেদ করে কেঁদে কেটে চলে গেল তার মার সঙ্গে। বলল, ভাই বোনদের জন্য মন কেমন করছে। ভাই বোনদের জন্য মন কেমন? বিশ্বাস করবে চাপা এই কথা? বলে, দুদণ্ড ওরা চোখ ছাড়া হলে নিঃশ্বাস ফেলে বাঁচা যায়। রাত দিন উৎখাত করছে, রাত দিন চ্যাভ্যা করছে, খাটতে খাটতে প্রাণ যাচ্ছে ওদেরই জন্যে, আবার মন কেমন? চাপা তো বরং বলে না, কারণ সত্যি বলতে চাপার মা মেয়েকে পড়া করে ব্যস্ত করলেও অন্য কাজে তত খাটায় না। কিন্তু মল্লিকাকে খাটতে হয়, আর মল্লিকা বলতেও ছাড়ে না। বড়দের আড়ালে এলেই কোলের ভাইটা বোনটাকে ঠুকে ঠুকে বসায় আর বলে, 70 একটু যদি শান্তি দেয়। মার যদি এই 7 গন্ডা ছেলে মেয়ে না হতো, একটু হাত পা ছড়িয়ে বাঁচতাম রে। এই চ্যাভ্যাগুলোর জ্বালায় জান নিকলে গেল। জ্ঞান হয়ে পর্যন্ত কাঁথা পাঠ করছি আর ছেলে বইছি। ছোট ভাই বোনেরা পুতুলের বাক্সটায় একটু হাত দিলে কি মারটাই মারে তাদের। অবশ্যই চাপাও ও দোষে দোষী। পুতুলের বাক্স তার প্রাণ, কেউ হাত দিলে বাঘিনীর মতো ঝাঁপিয়ে না পড়ে পারে না। কিন্তু চাপা তো ঢং করে বলতে চায়নি ভাই বোনের জন্য মন কেমন করছে। মন কেমন? রাত দিন যাদের বলছে মর মর, এক্ষুনি মর লক্ষ্মী ছাড়ারা, জমের বাড়ি যা, নিমতলার ঘাটে যা, তোরা মোলে আমি হরির লুট দিই, তাদের জন্য মন কেমন? ন্যাকামি, চালাকি। শেষ অবধি ওর মা কিছু লোভ টোপ দেখিয়ে কি ঘুষ ঘাস দিয়ে মেয়েকে ফাঁদে ফেলেছে। জানে তো মেয়ে নইলে চলবে না, বিয়ে হয়ে গেলে করবে কি?
তখন তো চালাতেই হবে। মাঝখান থেকে চাপাটারই ঘোরতর কষ্ট। পুতুলের বাক্সটা এনেছে চাপা, কিন্তু খেলার সঙ্গিনী যে ভাগলবা। মল্লিকার এই বিশ্বাসঘাতকতায় হৃদয় বিদীর্ণ হয়েছিল চাপার। তবু প্রথম 2-4 দিন ঠাকুমার সঙ্গে মন্দিরে মন্দিরে ঠাকুর দেখে বেরিয়ে গঙ্গায় নিয়ে এবং ঠাকুমার গুরুবাড়ির সংসার যাত্রার নতুনত্ব দেখে একরকম ভালোই কাটছিল। ঠাকুমাও মেয়েটা একা পড়েছে বলে একটু হৃদয়বত্তার পরিচয় দিয়েছিলেন, কিন্তু সে অবস্থা আর থাকলো না। গুরুর নিজেরই মেয়ে, জামাই, নাতি, নাতনি আর শ্বশুরবাড়ির দিকে কে সব এসে হাজির হলো, কে জানে কি উপলক্ষে। তবে সেই উপলক্ষে চাপা মুক্তকেশীর আদর খুঁজল। ঘরের অকুলান হওয়ায় দালানের চৌকিতে শুতে হলো ঠাকুমা নাতনিকে, এবং গুরুমার বেজার বেজার ভাব যেন সর্বদাই স্মরণ করিয়ে দিতে লাগলো, তোমরা এখন অবান্তর। প্রশ্ন করতে লাগলো, আর কতদিন? অন্য কোথাও এভাবে দেখলে নির্ঘাত মুক্তকেশী পুটলি বোচকা গুছিয়ে চলে যেতেন, কিন্তু জায়গাটা গুরুবাড়ি, দিনহীন হয়ে থাকায় নিয়ম। তাই মুক্তকেশী গুরুমার কাজের সাহায্য করেন, গঙ্গা জল বয়ে এনে দিয়ে মন রাখতে চেষ্টা করেন। কিন্তু চাপার মন কে রাখবে? মুক্তকেশী ওদিকে যতই আহত হন ততই এদিকে ঝাল ছাড়েন। উঠতে বসতে আপদ বালায় পায়ের বেরি, ঘাড়ের বোঝা ইত্যাদি বিশেষণে ভূষিত করতে থাকেন নাতনিকে। নাতনির খাওয়া দাওয়ার ব্যবস্থাটি মনোভূত না হলে নাতনিকেই টিপে টিপে গঞ্জনা দেন এবং বলতে থাকেন, নিরামিষই মুখে রুচ্ছে না, সাহেবের গিন্নি হবেন, কত ভাগ্যে নারায়ণের অন্নপ্রসাদ জোটে তা জানিস আরামজাদি। বলা বাহুল্য, গুরুমার কানেই যায় কথাটা, কিন্তু নিরামিষের কষ্ট পূরণ করতে এখন আর দুধটুকু, দইটুকু, আচারটুকু, আমসত্ত্বটুকু পাতে পড়ে না। নারায়ণের বালভোগের জোড়া মণ্ডটি তো গুরুর ছোট নাতির একচেটে হয়ে গেল। অথচ প্রথম দিকে গুরুদেব পুজো করে উঠে এসেই মেয়ে কই, মেয়ে কই করে ডেকে ডেকে ওই মণ্ডটি হাতে দিতেন চাপার। কিন্তু তাকেও দোষ দেওয়া যায় না, চাপা একটা বুড়ো মেয়ে, ছোট্ট কেউ বাড়িতে নেই বলেই আদর জুটছিল তার। নাতি এলো একটা 3-4 বছরের শিশু, আদরটা স্বভাবতই তার দিকে গড়াবে। আর নিজের নাতি এবং যজমানের নাতনির আদরের পার্থক্য থাকবে না, এ আবার হয় নাকি? সংসারটা কি যোগী গুরু নয়, ঘর সংসারই গৃহী গুরু। যজমান ঘর বিস্তর, তাই অবস্থা ভালো, আর সেই জন্যেই যজমানরা নবদ্বীপ এলে ওঠে ওর কাছে, আদর যত্নও পায়। কিন্তু সে তো আর অনির্দিষ্টকালের জন্যে নয়। বেজার আশাটাই স্বাভাবিক। বেজার আশাই স্বাভাবিক, এটা মনে মনে হৃদয়ঙ্গম করেন মুক্তকেশী। তাতেই মেজাজ আরও খাপ্পা হয়, এবং সেই মেজাজটা চাপার ওপরেই পড়ে। প্রথম প্রথম এখানে ঠাকুমার ভক্তি বিগলিত নম্র মূর্তি দেখে অবাক হয়ে যাচ্ছিল চাপা, কারণ ঠাকুমার এই মূর্তি তার কাছে অভূতপূর্ব। কিন্তু ভাগ্যে সইল না, এখন ঠাকুমা উঠতে বসতে চাপাকে খিচোচ্ছেন, হয়তো নিরুপায়তা প্রকাশী এই অধস্তনের ওপর বীরত্ব ফলানো। তাই পুরুষ জাতি যখন দরবারে না মুখ পায় তখন ঘরে এসে বউ ঠ্যাঙায়। চাপা এত মনস্তত্ত্ব বোঝে না। চাপা ঠাকুমার ভৎসনায় মর্মাহত হয় এবং তেমন দুঃখময় মুহূর্তে বলেও বসে, কেন আনলে আমাকে? মল্লির মতন মায়ের সঙ্গে পাঠিয়ে দিলেই হতো। তখন আবার আর এক হাত নেন মুক্তকেশী। নিঃসঙ্গ চাপা অতএব বড়ই মনোকষ্টে আছে। এখন ওর সর্বদাই মনে হয়, মা বকলেও এমন নিষ্ঠুরের মতো বকে না, মা ঠাকুমার মতন এমন বিতিকিচ্ছিরি করে চুল বেঁধে দেয় না। মার কাছে থাকলে কখন কি পড়তে হবে ভাবতে হয় না জ্যাকেট কাপড় শুকোলো কিনা, ভিজেগুলো সময়ে মেলা হলো কিনা। গুরুমার মেয়ে আবার খুব সরেশ। চাপা যে কিছু কাজ জানে না সেটা ইতিপূর্বে ধরা পড়েনি, ধরা পড়ল ওই মেয়ের চোখে। 2 দিন না যেতেই সে বলে বসল, নাতনি যে তোমার কুটো ভেঙে দুটো করতে শেখেনি মুক্তদি, শ্বশুর ঘরে যেতে হবে না?
বাবার শিষ্য, অতএব দিদি, আর বয়স যাই হোক তুমি। মুক্তকেশী নিজের সাফাই গাইতে তার মেজ বৌমার গুণকীর্তন করেন এবং ওই বউটির জন্যেই যে তার নাতি নাতনিকে সনাতন ধর্মের তালিম দিতে পারেননি সে কথা ঘোষণা করেন। চাপার মাতৃভক্তির খ্যাতি নেই। নিজেরা যখন জ্যাতুত বিস্তুত বোনেরা একত্র হয় তখন চাপা মাতৃনিন্দায় পঞ্চমুখ হয়, কিন্তু নিতান্ত পরের সামনে এসব কথা ভালো লাগে না তার। তাছাড়া মার কাছ থেকে দূরে এসে কেমন যেন অসহায় অসহায় লাগে নিজেকে। কেউ কোথাও যেন নেই চাপার, এমনই মনে হয়। বাড়িতে তো ঠাকুমাই ছিল পৃষ্ঠবল, এখানে কেন তেমন মনে হয় না কে জানে। মনটা সর্বদাই দুঃখ দুঃখ লাগে। তাছাড়া শুধু কলকাতার জন্যেও যেন মন কেমন করে। কলকাতার বাড়ি, কলকাতার রাস্তা, মামি ঠাকুমার বাড়ি, গঙ্গার ঘাট, যা মনে করে তাতেই প্রাণ হু হু করে ওঠে। কলকাতায় যে কি আছে তা বলতে পারবে না চাপা, তবু যেন মনে হয় কত কি আছে। আরও কষ্ট হয়েছে চাপার ওই নতুন আসা লোকগুলোর মধ্যে একটা যে ছেলে এসেছে তার ব্যবহারে। গুরুর শ্বশুরবাড়ির কে যেন হয়, শ্রীরামপুর থেকে এসেছে। কলকাতার সঙ্গে যোগাযোগ আছে খুব, কিন্তু কলকাতার নিন্দে ছাড়া কথা নেই মুখে। কতই বা বয়স, চাপার থেকে ছোট হবে বই তো বড় হবে না, কিন্তু কি পাকা পাকা কথা। চাপা মল্লিকাকে সবাই পাকা মেয়ে বলে, আর এই ছেলেটা কি মুখে মুখে আবার ছড়া বলে। আর চেনা নেই জানা নেই তুই। খোঁচা খোঁচা চুল, মোটা মোটা পা, বেটে বেটে গরম, দেখলে গা জ্বলে যায়। আর সেইটা বুঝতে পারে বলেই উৎখাত করে চাপাকে। তোমাদের কলকাতায় আছে কি? কিচ্ছু না, খালি কায়দা আর কল, কল আর কেতা, এই নিয়ে কলকেতা। কেতা মানে জানিস? কেতা মানে কায়দা। কলকাতায় বাবুদের আছে শুধু কায়দা। চাপাও অবশ্য নীরব থাকে না, রেগে উঠে বলে, থাকবেই তো কায়দা, যত সাহেবদের আপিস কলকাতায় না, লাট সাহেবের বাড়ি কলকাতায় না। হি হি করে হাসে ঘন্টু, বলে, তবে তো সবাই লাট। কি বলিস? তোর বাবা লাট, তোর কাকা লাট? চাপা ক্রুদ্ধ গলায় বলে, এই তুই আমার বাবা তুলে কথা বলছিস? বলে দেব। ঘন্টু কিন্তু রাগের ধার দিয়ে যায় না, বলে, দে না বলে। আমি বলবো? বাবার নাম করলেই বুঝি বাবা তোলা হয়? তাহলে তো ওকে ওর বাবার নাম জিজ্ঞেস করাও চলবে না। মুখরা চাপা নিষ্প্রভ হয়ে যায় এবং বোকার মতোই রাগে। তা কলকাতাকেই বা নিন্দে করবি কেন? করব, নিন্দের যোগ্যী তাই নিন্দে করব। নিন্দের যোগ্যী? নিশ্চয়ই। তাহলে তোদের শ্রীরামপুরও খুব বিচ্ছিরি, যত ইচ্ছে নিন্দে করব। ঘন্টু চোখ পিটপিটিয়ে হাসে, বলে, কর দেখি কি নিন্দের কথা বার করতে পারিস। চাপা অবশ্য পারে না, কারণ শ্রীরামপুর নামটা শুনেছে সে এই ঘন্টুদের দৌলতেই। কোথায় সেই পরম ধাম, কি তার গুণাগুণ কিছুই জানে না, তাই বিপন্ন হয় চাপা। ঘন্টু পরিতুষ্ট মুখে বলে, পারলি না তো? পারবি কোথা থেকে? দোষ থাকলে তো কলকেতা, হি হি হি। কলকেতায় বাবু, এক ছটাকে কাবু, কোচার ঝুল লম্বমান, উদর ফাঁকা, মুখে পান। আশ্চর্য, ওইটুকু ছেলে মুখস্থও করেছে এত। নির্ঘাত ওদের বাড়িটা ঘোরতর কলকাতা বিদ্বেষী, রাত দিন এরই চাষ চলে। চাপার এত হাতিয়ার নেই, ওর সম্বল শুধু রাগ, সেই সম্বলেই লড়তে আসে সে। আর তোদের শ্রীরামপুরে বুঝি কেউ পান খায় না? খাবে না কেন, ভরা পেটে খায়। কলকাতার লোক ভাত খায় না? ঘন্টু গম্ভীরভাবে বলে, সে গরিব দুঃখীরা খায়, বাবুরা খায় শুধু চপ কাটলেট আর মদ। মদ? চাপার চোখ গোল হয়ে যায়, চাপার মুখ লাল হয়ে ওঠে। মদ খায়? তার মানে আমরা মদ খাই? তোরা? হি হি হি। তোরা কি বাবু? তোরা তো মেয়ে মানুষ। হচ্ছে বাবুদের কথা, শুনবি আরো? চরেন বাবু জুরি গাড়ি, চেনেন খালি সুরির বাড়ি। সুরির বাড়ি মানে জানিস? জানবে না কেন? কি না জানে চাপা?
রাত দিন তো শুনছে এসব, নিজেরাই ঝগড়ার সময় বলে সুরির সাক্ষী মাতাল, কিন্তু সত্যি মানে ভেবে বলে নাকি? অথচ এই 5 ঘন্টাটা। কখনো তুই কলকাতার নিন্দে করবি না বলছি। চাপা অগ্নিমূর্তি হয়। ঘন্টু নির্বিকার, ঘন্টু নির্ভয়। ঘন্টুর এই মেয়েটাকে খেপানোই আপাতত শৌখিন খেলা, আর খেলাটাকে সে নির্দোষী ভাবে। তাই ঘন্টু হঠাৎ তারস্বরে বলে ওঠে, আচ্ছা করব না নিন্দে, বল তবে একটা ধান গাছে কখানা তক্তা হয়? চাপা ক্ষোভে দুঃখে উঠে যায়। ঘন্টু মহোৎসাহে চেঁচায়, কলকাতার বিবিদের ছড়াটা শুনে গেলি না? চাপা গিয়ে কেঁদে পড়ে, ঠাকুমা ওই ঘন্টুটা যা ইচ্ছে বলছে, বলছে কলকাতা ছাই বিচ্ছিরি, থাকবো না আর আমি। মুক্তকেশীর অজানা নয় ব্যাপারটা, তাই বেজার মুখে বলেন, ও খেপাচ্ছে বলেই তুই খেপবি? বাড়িতে তো খুব দুধে, এখানে একেবারে কচি খুকি হয়ে গেলি যে। গুরুকন্যা বলে ওঠেন, যা বলেছ মুক্তদি, নাতনির তো তোমার বিয়ের বয়স বয়ে যায়। কি ন্যাকা বাবা, ঘন্টু কি একটা মানুষ, তাই ওর কথাই খেপছে। মুক্তকেশী আড়ালে গিয়ে চাপা গলায় বলে, নে কি তুমি রাত দিন ওই দস্যি ছোড়ার সঙ্গে মেশোই বা কেন? ও হচ্ছে পাঁজির পা ঝাড়া, খবরদার ঘন্টুর সঙ্গে মিশবি না। চাপা কেঁদে ফেলে। কলকাতার দুধে চাপার সব মর্যাদা ঘোচে। বলে, আমি কি মিশতে যাই? ওই তো আসে সেদে সেদে। তা হোক, তুই আমার কাছে বসে থাকবি। তোমার কাছে? তুমি যেন বড্ড থাকো, রাত দিন তো রাস্তায়, তার থেকে চলে যাই চলো। চলে যাই বললেই তো আর হয় না, তোর বাপ জ্যাঠা হুকুম দেবে তবে তো। চাপা অতএব এদের ছাতে উঠে কাঁদতে বসে। কলকাতার নিন্দেই তার এমন জ্বালাই বা করে কেন? কলকাতার কথা মনে পড়লেই বা প্রাণের মধ্যে এমন হুহু করে ওঠে কেন? ছাতে নির্জনে বেশিক্ষণ বসা যায় না। বেলা পড়ে গেলেই গা ছমছম করে, আর দুপুরবেলা বুক ঢিপ ঢিপ করে। তবু আসে একবার একবার। আলসের ধারেই একটা নারকেল গাছ, তার পাতাগুলো ঝিরঝির করে, সেই দিকে তাকিয়ে থাকতে থাকতে চাপার মনটা হারিয়ে যায়। যে বাড়ির দেওয়াল চারখানা চাপার মার কাছে জেলখানার দেওয়ালের মতো, সে বাড়ির ঘরে ঘরে ঘুরে বেড়ায় চাপার মন। আর সকাল থেকে রাত অবধি সেখানে যা কিছু হয় সব মনে পড়ে যায়। বাবা জ্যাঠা কাকারা কে কি করেন, কখন খাওয়া হয়, কখন শোয়া হয়। তাছাড়া সকালবেলায় মাথায় বড় একটা হাঁড়ি নিয়ে যে লোকটা গলির মধ্যে এসে হেঁকে যায়, মুড়ির চাকতি, চিড়ের চাকতি, ছোলার চাকতি, সে লোকটার গলার আওয়াজ যেন এখান থেকেই কানে এসে বাজে। কানে বাজে, চাই কুলপি, মালাই কুলপি। কানে বাজে চুড়িওলির, চুড়ি চাই চুড়ি, আতা চাই আতা, টেপারি টোপা কুল, নারকেল কুল। চলছেই তো সারাদিন। এখানেও শব্দের অবধি নেই, সে কেবল ঘণ্টা কাসরের শব্দ। ঠাকুর জাগছেন, ঠাকুর খাচ্ছেন, ঠাকুর ঘুমোচ্ছেন, ঠাকুর সাজছেন, সব কাসর পিটিয়ে পিটিয়ে জানানো। বাবা, এই ঠাকুরের দেশে আর থাকতে স্বাদ নেই। ঢের ভালো ওই বহুবিধ শব্দ তরঙ্গে তরঙ্গায়িত কলকাতা। এখানে একটা গাড়ির শব্দ শুনতে পাওয়া যায় না। আশ্চর্যি! এখানে পয়সা হাতে দিয়ে কি বলবেন ঠাকুমা? পেন নাম কর, পয়সাটা ওই মাথায় ছুঁড়ে দে। দূর! অথচ ওখানে একটা পয়সা পেলে কত কি করা যায়। ডবল পয়সা পেলে তো কথাই নেই। আধলা একটা ঘরের মেঝেই কুড়িয়ে পেলেও তা দিয়ে 2খানা মুড়ির চাকতি কিনে ফেলা যায়। মা মোটেই পয়সা হাতে দিতে চায় না। আঁচলে পয়সার পুটুলি নিয়ে বেড়ায়, তবু
একটা পয়সা চাইলে দেবে না, চাইলেই বলবে, কি চাই শুনি, কি কিনতে হবে? কি কিনতে হবে তা কি ঠিক থাকে? পয়সাটাই আসল, ওটা পেলেই কত কি কেনা চলে। কিন্তু তা হবে না, বলতে হবে। অগত্যায় যা হোক একটা কিছু বলে ফেলতে হয়, পেয়ারা কি আতা, ঝাল বিস্কুট ও তিলকুট। ব্যাস, গোষ্ঠীর যে যেখানে আছে মা সবাইয়ের জন্য কিনতে বসবেন। এতে কি রোজ রোজ আবদার করা যায়? চাপার বাবার যে বেশি পয়সা, তার জন্যে আলাদা কোনো সুখ নেই চাপার। অথচ বাবাদের ওই হেমামাসি, তাদের বাড়িতে নাকি তার বড় ছেলের ছেলে মেয়েরা মুড়ি খায় আর ছোট ছেলের ছেলে মেয়েরা পরোটা খায়। কেন? ওই পয়সা কম বেশি বলেই। মার সামনে বলো দেখি ওসব কথা, খুন করবে। চুড়িওলি এলে সবাই চুরি পরবে, মা দাম দেবে। কিন্তু চাপা একটু বেশি পড়তে যাক দেখি, নয়তো রেশমি চুড়ি পরতে যাক, হবে না। পরলে সবাই পরবে। তা এখন তো চুড়ি পরা ঘুচেছে, চুড়ি নাকি বিলিতি, কে জানে বাবা। তা বাবা দেয় পয়সা, লুকিয়ে দিয়ে বলে, খবরদার তোদের মাকে দেখাস নে। কিন্তু লুকিয়ে কিনে লুকিয়ে খাওয়া কি কম গেরো? তবু আঁচলে দু একটা পয়সা থাকলেই মনটা কি ভরাট থাকে। আর রাস্তা দিয়ে যখন ওলারা হেঁকে যায়, কি আহ্লাদ হয়। আর হাঁকছেই তো 24 ঘন্টা। সেই কলকাতাকে কিনা বলে খারাপ। সন্ধে হয়ে আসছিল, নারকেল পাতার ঝিরঝিরানিটা যেন জমাট জমাট দেখাচ্ছে। নিচে নামবার জন্যে উঠে পড়ে চাপা। মনে পড়ে যায় কলকাতায় এ সময় রাস্তার গ্যাসবাতি জ্বালানেওয়ালারা মই ঘাড়ে করে বেরিয়ে পড়ে। চাপাদের গলির বাঁকে একটা গ্যাস আছে, লোকটাকে চাপাদের মুখস্থ হয়ে গেছে। বাতিওয়ালা যেতে না যেতেই ফুলওয়ালার আওয়াজ পাওয়া যায়। গলিতে ঢোকে না, বড় রাস্তা থেকেই আওয়াজ আসে, চাই বেলফুল, চাই কেয়া ফুল। ছোট খুঁড়ি কেয়া ফুলের ধুলোগুলো দিয়ে কেয়া খয়ের বানায়। বাবাদের তাসের আড্ডার লোকেরা বলে, আপনাদের বাড়ির পানটা ভালো। যে কথাই মনে পড়ে যায় প্রাণটা হু হু করে ওঠে। কলকাতা আর কলকাতার ওই বাড়িটা যেন চাপাকে লক্ষ বাহু দিয়ে টানতে থাকে। আর এই কষ্টকর মুহূর্তে আরও ভয়ানক কষ্টকর একটা আশঙ্কা চাপাকে যেন পেঁচিয়ে ধরে। অথচ এ আশঙ্কাটা এ যাবৎ যেন চোখের সামনে একটা রঙিন ফুলের মতো দুলছিল। ইদানিং ঠাকুমাকে প্রায়ই লোকে বলতে শুরু করেছে, আর কি চাপা মল্লিকা তো দিব্যি বিয়ের যুগ কি হলো, এবার নাচ জামাই খোঁজো। ঠাকুমাও অনুকূল একটা জবাব দিচ্ছেন। কাজেই অদূর ভবিষ্যতেই যে সেই দিনটি আসছে তা বুঝতে পারছে চাপা। আর সেই বুঝতে পারার আশেপাশে ঝলসে উঠছে নতুন গহনা, জরির শাড়ি, মালাচন্দন, লোকজন, হাঁক ডাক, ঘটা বটা। টোপর পরা একটা ছেলেও আছে বই কি সেই সমারোহের কোনো একখানে। কাজেই সবটা মিলিয়ে ওই একটি রঙিন ফুলই। কিন্তু আজ ঠিক এই মুহূর্তে ফুল উধাও হলো। একটা বুনো জন্তু যেন হাঁ করে এলো। বিয়ে হওয়া মানেই তো ওই বাড়ি থেকে চলে যাওয়া, হয়তোবা কলকাতা থেকেও। কত মেয়েরই তো বিয়ে দেখেছে চাপা, কই কলকাতায় কোথা? অতএব চাপার ধরে নিতে হবে কলকাতা থেকে বিতাড়ন। হঠাৎ যেন ডুকরে কান্না পায় চাপার, যেন এখনই কলকাতা থেকে নির্বাসন ঘটে গেছে তার। তা যাওয়ায় আর বড় জোর 6 মাস 1 বছর। তার বয়সী কত মেয়েরই তো বিয়ে হয়ে যাচ্ছে। হায় হায়, কেনই বা বিয়েটাকে ভালো মনে হতো তার? আচ্ছা, যদিই বা কলকাতাতেই বিয়ে হয় তার ছোট পিসির মতো, কিন্তু
পড়তে তো হবে একটি দজ্জাল শাশুড়ির হাতে, তার ঠাকুমার মতো। পিসির শাশুড়ি কেমন চাপা জানে না, মা খুড়ির শাশুড়িকেই দেখে আসছে জীবনভর, কাজেই শাশুড়ি শব্দটার সঙ্গে সঙ্গেই মুক্তকেশীর মুখটাই ভেসে ওঠে। বলা বাহুল্য, তাতে বুকে খুব একটা বল আসে না। সন্ধ্যার ছায়া মনে নিয়ে নিচে নেমে আস্তে আস্তে আরও একটা কথা মনটাকে তোল পার করে তোলে চাঁপার। চাঁপার মার নাকি 9 বছরে বিয়ে হয়ে গিয়েছিল, তার মানে চাঁপার বয়স থেকে 2 বছর আগে। আর মা বেচারিকে এসে পড়তে হয়েছিল ঠাকুমার মতো শাশুড়ির হাতে। উফ, কি কষ্ট, কি কষ্ট! জীবনে এই প্রথম বোধ করি মাকে বেচারি ভাবলো চাঁপা। তারপর আরো আতঙ্ক গ্রাস করতে বসলো চাঁপাকে। শুনেছে মার ঠাকুমা নাকি মাকে লুকিয়ে আর মাকে জোর করে বিয়ে দিয়ে ফেলেছিলেন। সেই রাগে মার মা, যিনি নাকি চাঁপাদের দিদিমা, সংসার ত্যাগ করে কাশি চলে গেছেন। জীবনে আর মা তার মাকে দেখতে পেল না। চাঁপার ঠাকুমাও যদি হঠাৎ এইখানে কারুদের বাড়িতে বিয়ে দিয়ে ফেলে, তার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসে চাঁপার। বলা যায় না, বিশ্বাস নেই। মার ঠাকুমা তো চাঁপার ঠাকুমার সইমা, একই রকম বুদ্ধি হতে পারে। হে ঠাকুর, তাহলে কি হবে? লোকে চাঁপার দিদিমার গল্প শুনে বলে, বাবা এত রাগ, বলে অনাচ্ছিটি, বলে মাথার দোষ ছিল বোধহয়। কিন্তু চাঁপার তা মনে হয় না। চাঁপার ঠাকুমা যদি অমন কাণ্ড করে বসে, চাঁপার মাও নির্ঘাত চাঁপার দিদিমা সত্যবতী দেবীর মতনই করে বসবে, করবেই, সন্দেহ নাস্তি। অথচ চাঁপার মা সুবর্ণলতা পাগল টাগল কিছুই নয়। তা পাগল না হোক, চাঁপা কিন্তু কিছুতেই তার মার মতন হবে না। বাপ রাত দিন যেন মার মুখী। তার থেকে সেজ খুড়ি, ছোট খুড়ি, জেঠি, পিসি সবাই ভালো। দিদিমা ওইভাবে মাকে বাঘের মুখে ফেলে দিয়ে চলে যাওয়াতেই বোধহয় মার মেজাজ অমন খাপ্পা। সত্যি, মা হয়ে তুমি দেখলে না একবার, কি নিষ্ঠুর! চাঁপার মাও ঠিক তাই হবে, তাছাড়া আর কি হবে? হে ভগবান, ঠাকুমা যেন চাঁপার বিয়ে দিয়ে না বসে। আগে আগে যখন চাঁপা ছোট ছিল, মাঝে মাঝে মাকে বলতে শুনেছে, সেই 9 বছর বয়সে এদের সংসারে এসে পড়েছি, মা বস্তু কি তা ভুলেছি। এখন আর বলে না। সুবর্ণলতার যে কখনো কেউ ছিল তা আর বোঝা যায় না। ঠাকুমা যদি লুকিয়ে লুকিয়ে চাঁপার বিয়ে দিয়ে ফেলেন, তখনও তাহলে বোঝা যাবে না সুবর্ণলতার একটা চাঁপা নামের মেয়ে ছিল। আর বাদ মানে না, উথলে উথলে কান্না আসে। তাড়াতাড়ি পুতুল বাক্সটা টেনে বার করে খেলতে বসে। কিন্তু খেলতেও তো সেই পুতুল বউয়ের শ্বশুরবাড়ির জ্বালা আর খাটুনি, তাছাড়া আর কিভাবেই বা খেলা যায়। কিন্তু এখন যেন সব কিছুর মধ্যেই চাঁপা নিজের ছায়া দেখছে। পুতুলও আকর্ষণ হারালো, মুক্তকেশীর কাছে ডুকরে গিয়ে পড়ল, ঠাকুমা আমরা আর এখানে থাকবো না, বাড়ি চলো। অন্য ভুবন। সুবর্ণলতার কাছে এ এক আশ্চর্য নতুন ভুবন। নতুন ভুবন। এই ভুবনে শুধু আকাশেই উদার উন্মুক্ত আলো নেই, মানুষগুলোর মধ্যেও রয়েছে সেই আলো, উদার, উন্মুক্ত, উজ্জ্বল। পাড়ার লোকের কথা জানে না সুবর্ণলতা, জানে না সেখানে আলো না অন্ধকার। সে শুধু এই সংসারটাকেই জানছে, দেখছে আর জানছে। ভেবে অবাক হয় সুবর্ণ। সুবালাকে বরাবর সবাই গরিব বলে এসেছে। এই সেদিনও ভাসুর গিয়ে বললেন, গরিবের সংসার বটে, তবে অমূল্যটা পরিশ্রমী আছে তো, খেটে পিটে সংসার করে। গোয়ালে গরু, পুকুরে মাছ, বাগানে ফল, তরকারি, গায়ে গতরে খেটে সব বজায় রেখেছে। তাতেই চলে যায় একরকম করে। গরিব, কিন্তু সুবালা যদি গরিব,
তো ঐশ্বর্যবতী কে? হোক আড়ম্বরহীন টানাটানির সংসার, তবু এই সংসারখানি সম্রাজ্ঞী তো ওই সুবালা। এ সংসার পরিচালিত হচ্ছে সুবালার ইচ্ছানুসারে, সুবালার নির্দেশে। শাশুড়ি নির্লিপ্ত কিন্তু নির্মায়িক নয়। যথাসাধ্য খাটেন তিনি, কিন্তু সে খাটুনির বেশিরভাগ ছেলে বউ নাতি নাতনিদের যত্ন পরিচর্যা বাবদ। সুবালা যদি বলে, খাগে বাবা ঠান্ডা দুধ, ফুলেশ্বরী ব্যস্ত হয়ে বলেন, ও মা কেন? জ্বালানির ঘরে অত নারকেল পাতা, আমি একটা বুড়ি বসে রয়েছি, ঠান্ডা খাবে কেন? ঠান্ডা খেলে শেলেসা বৃদ্ধি হয় বৌমা। সুবালা দিব্যি উত্তর দেয়, শেলেসা বৃদ্ধি হয় না হাতি বৃদ্ধি হয়, ও কেবল আপনার নাতি নাতনিদের সোহাগ করা। ফুলেশ্বরী রেগে উঠে যাচ্ছে তাই করেন না, হেসে উঠে বলেন, তাই তো, তোমার নাতিপুতিকেও তুমি করবে সোহাগ, আমার বয়ে গেছে, দেখবো। সুবালা স্বচ্ছন্দে গলায় বলে, দেখবেন তো সেই সজ্ঞে বসে, কি দেখলেন তা নিয়ে কে তর্ক করতে যাবে? রাগারাগি নয়, কড়া কথা নয়, সহজ হাস্য পরিহাস। আশ্চর্য, সুবালার কি সাহস! সুবর্ণলতার তো দুঃসাহসের জন্য বিখ্যাত, কিন্তু এ সাহসের সঙ্গে তুলনা হয়? সুবর্ণলতার সাহস হচ্ছে তিক্ততার শেষ সীমানায় পৌঁছে তীব্রতায় ফেটে পড়া, আর সুবালার সাহস আদরিনীর সাহস, বিজয়িনীর সাহস, প্রশ্রয়ের সাহস। সুবালার শাশুড়ি সুবালার কাছে আত্মসমর্পণ করে বসে আছেন, কারণ তার বৌমা বোঝে বেশি, জানে বেশি, বৌমার বিবেচনা ভালো। এ কথা স্বীকার করা মানেই তো তাকে অর্ঘ্য দেওয়া। সুবালার সংসার সুবালাকে সে অর্ঘ্য দিয়েছে, কারণ শুধু ফুলেশ্বরী নয়, ফুলেশ্বরীর ছেলেও সেই সমর্পিত প্রাণ। ফুলেশ্বরীর ছেলে খাটো ধুতি পরে, খালি পায়ে মাঠে ঘাটে ঘুরে বেড়ায়, কাঁধে করে ধামা বয়ে আনে, আর কথায় কথায় বলে, অত সব বুঝি নে বাপু, মুখ্যু চাষা বই তো নই। তবু সে শহুরে চাষার মতো ভাবে না। মেয়ে মানুষকে শাসনে না রাখলেই সে মাথায় ওঠে। মেয়ে মানুষের জায়গা হচ্ছে জুতোর নিচেই, ভাবে না। তাই সে প্রতি পদে বলে, মহারানীর যা ইচ্ছে, তুমি যা বলবে, যা বোঝো করো। পূজার মন্ত্রের চাইতে কিছু কম এটা। কিন্তু সুবর্ণলতা তার এতখানি বয়সে যা দেখেছে তা হচ্ছে এই, তোমার বুদ্ধি আছে স্বীকার করবো এ কথা, গায়ের জোরে প্রতিপন্ন করে ছাড়বো না তুমি নির্বোধ, তুমি মুখ্যু। তোমার বিবেচনা আছে মানবো এ কথা, বরং ভুল পথে গিয়ে লোকসান খাবো, তবু তোমার কথা শুনবো না, তোমার ইচ্ছানুসারে চলবো, গলায় দিতে দড়ি নেই আমায়। তোমার ইচ্ছার বিরুদ্ধাচারণে ব্রত হোক, ভারী তুমি আত্মসম্মানী, তোমায় পেরে ফেলে তবে কাজ আমার। কারণ তুমি মেয়ে মানুষ, তুমি বউ মানুষ, তোমার যে এহেন বাড়িতে বিয়ে হয়েছে এই তোমার ভাগ্য। এই দেখেছে সুবর্ণলতা, কারণ জীবনে একটা বই দুটো সংসার দেখেনি সে। পিতৃগৃহের ছবি তার কাছে অস্পষ্ট, তাছাড়া তার মা ভিন্ন আর কোনো মেয়ে মানুষ ছিল না সে বাড়িতে, তার বাবা ভিন্ন আর কোনো পুরুষ। সে সংসারে অন্যকে টেক্কা দিয়ে পৌরুষ দেখানোর চেষ্টা ছিল না অন্যকে খেলো করবার জন্যে বাহাদুরি দেখানোর। সুবর্ণলতাদের সংসারে ভাইয়ে ভাইয়ে চলে সেই বাহাদুরির প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতার বলি মেয়ে মানুষরা। যথেচ্ছ অবজ্ঞা করো তাদের, পৌরুষের প্রশংসাপত্র পাবে। নিষ্ঠুর হতে পারলে আরো ভালো, অত্যাচারী হতে পারলে কথাই নেই। ভাইরা বুঝুক আমি পুরুষ, আমি স্ত্রী বশ নই। মা বাবার সংসারে এটা ছিল না, তবু মায়ের সেই একলার সংসারেই বালিকা সুবর্ণলতার চোখেও ধরা পড়ত তার মায়ের মধ্যে কোথায় যেন একটা তীব্র জ্বালা, মানেই বুঝতে পারত না, হয়তো এখনো সঠিক বোঝে না, মাঝে মাঝেই ভাবে
কেন বাবা অত ভালো মানুষ, আবার ভাবে হয়তো শুধুই ভালো মানুষ, কিন্তু তাকে দিয়ে কি একটা মানুষের হৃদয় ভরাট হয়? সুবর্ণলতার স্বামীও তো এক এক সময় বশ্যতা স্বীকার করে। সুবর্ণলতা যদি তার মনের মতো হতে পারত, যদি সুবর্ণলতা কৃপণ হতো, যদি সংকীর্ণ চিত্ত হতো, যদি স্বার্থপর হতো, যদি স্বামীর কাছে মধুময়ী এবং অন্যের সম্পর্কে মুখরা হতো, হয়তো সে বশ্যতা স্থায়ী হতো। যাকে আর 5 জন আখ্যাদিত স্ত্রৈণ, কিন্তু অমূল্য কি স্ত্রৈণ? না, স্ত্রীর প্রতি অমূল্যর যে মনোভাব, তাকে বলা যায় সম্ভ্রম ভাব। এই কথাটা শুনলে দর্জিপাড়ার গলি হয়তো হাসিতে ফেটে পড়বে, বলবে, আহা, তাই তো, জগতে ভক্তি সম্ভ্রমের যোগ্যীর আর কে আছে? গুরু গোসাই তুচ্ছ করে পাদ্য অর্ঘ্য দাও গিন্নিকে। বলবে, নিশ্চিত এই কথাই বলবে, কারণ দর্জিপাড়ার সেই গলি সম্ভ্রম কথাটার অর্থ জানে না, কারণ নিজেকে কোনো দিন সম্ভ্রম করেনি সে। এ সংসার সম্ভ্রম শব্দটার অর্থ জানে। এ সংসারে কোথাও কোনো জ্বালা নেই। যদিও সুবালা প্রতি পদে বলে কি জ্বালা, বলে ওটাই ওর মুদ্রাদোষ। সবাইকে বলে, সুবর্ণকে বলে, কি জ্বালা, মাত্র ওই কটা মুড়ি খাবে তুমি, ওই 8-6টা কি বাটিতে? ভাইপো ভাইজিকে বলে, কি জ্বালা, চাষা ভুষোর মতো রোদে বেড়াতে শিখলি যে। শাশুড়িকে বলে, কি জ্বালা, আবার আপনি এখন কাঁথা পেরে বসলেন, খাওয়া দাওয়া হবে না। বরকে বলে, কি জ্বালা, তোমার জ্বালায় জ্বলে পুড়ে মরলাম যে, এই ভর সন্ধ্যেয় আবার বেরোচ্ছ তুমি। অমূল্যর বেরোনো অবশ্য বন্ধ হয় না তাতে, হাসতে হাসতে বলে যায়, তা আমার জ্বালায় জ্বলবে না তো কি পাড়ার গয়লা বুড়োর জ্বালায় জ্বলবে? একজন আমার জ্বালায় আজন্ম জ্বলবে বলেই তো বিয়ে করে ঘরে পরিবার আনা। সুবালা হাড় বার করা মুখে হেসে ওঠে। এই ভয়ঙ্কর সত্যটা নিয়ে কৌতুকর, এইভাবে ওদের জ্বালার গল্প। সুবর্ণ কি এবার ঈর্ষায় জ্বলবে? না না, সুবর্ণ এত নীচ নয়। সুবর্ণ এদের মুখ দেখে সুখী, তবু বুকের মধ্যে কোথায় যেন চিনচিন করে ওঠে, আবার আহ্লাদ হয়। সুবালা যখন তার বাউন্ডুলে দেওরটাকে বলে ওঠে, কি জ্বালা, এই এতখানি বেলায় এলে তুমি, ভাত যে পান্ত হয়ে উঠল। আর অম্বিকাও ওর সুরটা নকল করে বলে ওঠে, কি জ্বালা, ভাত পান্ত হয়ে উঠল বলে দুঃখ, ঘরে ভাত থাকলে তবে তো সে পান্ত হবার অবকাশ পাবে। তখন ভারী একটা আহ্লাদে মনটা খুশি খুশি হয়ে ওঠে সুবর্ণর। অথচ এতে ওই ঈর্ষার কারণ ছিল। দেওর ভাজের মধ্যে যে অনাবিল প্রীতির সম্বন্ধ, সেটাই বা কবে দেখল সুবর্ণ? দেবররা ভাতৃজায়াদের ব্যাখ্যানা করবে, এটাই তো মুক্তকেশীর বাড়ির নীতি। তারা ব্যঙ্গ করবে, হুল ফোটাবে, নিন্দে করবে, এই তো নিয়ম। কে জানে এ নিয়ম শুধুই মুক্তকেশীর বাড়ির, না আরো অনেক অনেক বাড়ির? কিন্তু এদের বাড়িতে, হ্যাঁ, সুবালার বাড়িতে অন্য নিয়ম, তাই অন্য ভুবন। এই অন্য ভুবনে অম্বিকা তার বৌদির কথায় বলে ওঠে, নাও, কোথায় তোমার পান্ত টান্ত আছে বার করো দেখি, পেটকে শান্ত করি। খণ্ডব দাহন হচ্ছে সেখানে। বসে পড়ে নিজেই পিড়ি পেতে। সুবালা পরম যত্নে ভাত বেড়ে দিয়ে বলে, ভারী তো ছিঁড়ির রান্না, ভাতটা গরম থাকতে খেলে তবু। অথচ এছাড়া আর কিছু ব্যবস্থা হয় না। ঝি চাকরের তো পাট নেই, সুবালাকেই বাসন মাজতে হয়, রান্নাঘর নিকোতে হয়। এতক্ষণ অবধি আলাদা গরম ভাতের তদবির নিয়ে থাকলে সময়ে কুলোয় না। অম্বিকা বলে, ছিঁড়ির মানে? আচ্ছা মেজ বৌদি, আপনার কি আপনার ননদের রান্না বিচ্ছিরি লাগে? সুবর্ণর হঠাৎ খুব ভালো কোনো কথা জোগায় না, তাই তাড়াতাড়ি বলে ওঠে, কি যে বলেন, আমার তো অমৃত মনে হয়। দেখুন, আমিও তো তাই বলি, অমৃত তুল্য। আহা,
যখন জেলের লোভ শিখে দিন কাটবে, তখন আপনার ননদিনীর হাতের এই মৌরলা মাছের ঝালের স্মৃতিতে মনটা কেঁদে কেঁদে উঠবে। থামো তো, সুবালা বকে ওঠে। সব সময় জেল জেল করো না। আহা, সইয়ে রাখছি, নচেত আচমকা ঘায়ে মূর্ছা টুর্ছা যাবেন। সুবালা বোঝে সব, তবু বলি তুমি কি চোর ডাকাত না খুনে গুন্ডা যে জেলে যাবে? তার থেকে কিছু কমও নয়। অম্বিকা কড়াই ডাল মাখা ভাতটা সব করে মুখে তুলতে তুলতে বলে, বরং বেশি। মাতৃভূমিকে মা বলা তো গুন্ডামির অধিক। সুবালা বলে, এই হলো শুরু। মেজ বউ, তুই শোন বসে বসে, তোর মনের মতন প্রসঙ্গ। আমি বরং ততক্ষণ এই রাবণের গোষ্ঠীর জলপানিগুলোর ব্যবস্থা করি। সুবর্ণ আহত গলায় বলে, ও কি মেজ ঠাকুরজি, নিজের ছেলেদের ওইসব বলতে আছে? সুবালা হেসে হেসে বলে, সত্যি কথা বলতে দোষ কি? রাবণের গোষ্ঠী ছাড়া আর কি? ভগবান এক মনে দিয়েছে, আমি এক মনে নিয়েছি, গোনাগুন্তি করিনি। জ্ঞানচক্ষু হতে দেখি ৮-২০ কাছাকাছি। উঠে চলে যায়। সত্যি কাজের তার অবধি নেই। তাছাড়া সুবর্ণ বসে থাকে বলে স্বস্তি থাকে একটু। বেটা ছেলে একা বসে খাচ্ছে, এটা তো আর হতে পারে না। সুবালা চলে যায়। অম্বিকা সুবর্ণর দিকে তাকিয়ে বলে, এই একটি মহিলা, একেবারে নির্ভেজাল। সুবর্ণ বলে, আপনার মতো মানুষের ধারে কাছে থাকতে থাকতে আপনিই বিশুদ্ধ হয়ে যায় মানুষ। হ্যাঁ, প্রবোধের সন্দেহকে অমূলক করে এভাবেই একটা অপর পুরুষে বিমোহিত হচ্ছে সুবর্ণ। রোদে পোড়া রুক্ষ কালো শীর্ণ একটা ছেলে, তবু তাকে দেখলে সুবর্ণর মনটা আহ্লাদে ভরে ওঠে। তাকে অনেক উঁচু স্তরের মানুষ মনে হয় কি সুন্দর। প্রশস্তি গাইতে ইচ্ছে করে তার। অম্বিকা বলে, সেরেছে, পুলিশে ধরে নিয়ে যাবে আপনাকে। একদিন হঠাৎ বলে বসলো, আচ্ছা, শুনেছি তো আপনার 9 বছর বয়সে বিয়ে হয়েছিল। আর মনে করবেন না কিছু, দাদার শ্বশুরবাড়িতেই যখন আপনার শ্বশুরবাড়ি, তখন সেখানেই স্থিতি। তবে এত সুন্দর করে কথা বলতে শিখলেন কেমন করে বলুন তো? সুবর্ণ বিমূঢ়ভাবে বলে, সুন্দর করে? হ্যাঁ, তাই তো দেখি, যা কিছুই বলেন বেশ বিদুষী বিদুষী লাগে। সুবর্ণ হেসে উঠে বলে, ও লাগে, যেমন পেতলকেও অনেক সময় সোনা সোনা লাগে। অম্বিকা বলে, আপনার মতন পেতল যদি আমাদের এই সোনার বাংলার ঘরে ঘরে থাকতো, দেশ উদ্ধার হয়ে যেত। বুঝলেন, উদ্ধার হয়ে যেত। দেশ উদ্ধার? ব্যাস, এই খাতে এসে পড়ে আবেগের বন্যা। সুবর্ণর চোখে এসে যায় জল, মুখে ফুটে ওঠে দীপ্তি। সুবর্ণ খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করতে বসে স্বদেশী ছেলেদের কথা। কি তাদের কার্যকলাপ, কি তাদের পদ্ধতি, কি বা তাদের সাফল্য। অম্বিকা হাসে, গলা নামিয়ে বলে, এই মেজ বৌদিদি, টিকটিকি পুলিশের মতো অত জেরা করবেন না। সব কথার উত্তর দেওয়া সম্ভব নয়, দেওয়ালেরও কান আছে। সুবর্ণ লজ্জিত হয়, বলে, বড্ড ইচ্ছে করে সব জানি। তার মানে আপনি অনুভব করেন জিনিসটা? অম্বিকা বলে, বুঝতে পারেন পরাধীনতার গ্লানি কি, সেটাই আশ্চর্য করে আমাকে। সুবর্ণ উদ্দীপ্ত হয়, বলে, আশ্চর্যের কি আছে? পরাধীনতার যন্ত্রণা আমরা মেয়ে মানুষরা বুঝবো না তো আর কে বুঝবে? আমরা যে চাকরেরও চাকরানি। রানী হতে হবে, অম্বিকা জোর দিয়ে বলে। মেয়েদেরও এসে হাত মেলাতে হবে। নেবেন আপনারা? সুবর্ণ আরো উদ্দীপ্ত হয়। মেয়ে মানুষকে নিতে রাজি আছেন আপনাদের দলে? দলে? অম্বিকা ধীর গলায় বলে, বলে কয়ে টিকিট কেটে দলে নেওয়া তো নয় মেজ বৌদি। যে আসতে পারবে সে এসেই যাবে। বৃষ্টি যখন পড়ে
হাজার হাজার গাছের একটা পাতাও শুকনো থাকে না, কিন্তু পাতা ধরে ধরে ভেজাতে গেলে দেশ জাগবে, মেয়েদের মধ্যে আসবে সেই প্রবল প্রেরণা। আপনি দলে এসে পড়বে, করছে বই কি, অনেক মেয়েই দেশের কাজ করছে। কিন্তু থাক এ আলোচনা। সুবর্ণ হতাশ গলায় বলে, আলোচনাটুকু যদি করতে নেই তো কি করে এগিয়ে যাবে মেয়েরা? আমি যদি আজ বলি সে প্রেরণা আছে আমার? অম্বিকা আরও আস্তে বলে, বুঝতে পারছি, অনুভব করছি আছে, কিন্তু আপনার পক্ষে অসম্ভব, আপনার ছেলে মেয়ে রয়েছে। সুবর্ণ হতাশ গলায় বলে, জানতাম আমার সেসব দিক থেকে হাত পা বাঁধা, তা জানি। অম্বিকা ব্যথিত দৃষ্টিতে তাকায়, তারপর সহসায় হেসে উঠে বলে, আপনাকে দলে নি, আর আমাদের মেজদা পুলিশ লেলিয়ে দিয়ে আমাদের জন্য ফাঁসির ব্যবস্থা করুন। ওনাকে তো দেখেই ভয় করছিল। সুবর্ণ ব্যঙ্গ হাসে, বলে, কেন, খুব তো সুকান্তিপ সুপুরুষ। সে কথা কোনো কাজের কথা নয়, অম্বিকা বলে, বাইরে ভেতরে এক, এ আর কজনের হয়? আমাদের সঙ্গে একটা ছেলে আছে, তাকে দেখলে মনে হবে দাঁড় কাক, কিন্তু তার ভেতরটা চাঁদের মতো সাদা সুন্দর। সুবর্ণ খপ করে বলে বসে, আচ্ছা, আমাকে দেখলে আপনার কি মনে হয়, বাইরে ভেতরে দুরকম? অম্বিকা মাথা নিচু করে বলে, আপনার মতো মেয়ে আমি আর দেখিনি মেজ বৌদি। শুধু এই ভেবে দুঃখ হয়, আমাদের দেশের কত সম্পদের অপচয় হচ্ছে সর্বদা। আপনি যদি দেশের কাজে আসতে পারতেন। সুবর্ণ অভিমানে ফেটে পড়া মুখে বলে, ওসব আপনার মৌখিক কথা। এক কথায় তো নাকচ করে দিলেন। যার ছেলে মেয়ে ঘর সংসার আছে সে একেবারে পতিত হয়ে যায়, এই তো কথা। এভাবে সাড়া দিতে হলে যে সর্বস্ব পণ করতে হয় মেজ বৌদি, সর্বস্ব ত্যাগ করতে হয়। তুমি কি ভাবো? আবেগের মাথায় হঠাৎ তুমি বলে সুবর্ণ, তুমি কি ভাবো মেয়েরা পারে না তা? আমি এই বলে রাখছি, এই মেয়েদের কাছেই একদিন মাথা হেঁট করতে হবে তোমাদের, বলতে হবে, এতদিন যা করেছি অন্যায় করেছি, সত্যিই তোমরা শক্তিরূপিণী। অম্বিকা এবার মাথা তুলে বলে, আপনার কথা বেদবাক্য হোক। দেশ যেদিন এ কথা বলতে পারবে, সেদিন দেশ এই অপমানের কুণ্ডু থেকে ঝেড়ে উঠবে। সত্যি ভাবুন, কি অপমান, কি অপমান! সমুদ্রের ওপার থেকে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে এক মুঠো লোক এসে এই এত কোটি লোকের ওপর প্রভুত্ব করছে, তাই দেখছি বসে বসে আমরা নিঃশ্বাস ফেলছি। একসঙ্গে সবাই যদি রুখে উঠতে পারত, মেয়ে বলে নয়, ছেলে বলে নয়, দেশের সন্তান বলে। সুবর্ণ আরও ব্যগ্রভাবে কি বলতে যাচ্ছিল, অমূল্য এসে হাজির হয়, বলে, এই হয়েছে তো, জুটেছেন দুটি পাগলে। সুবর্ণর তো এখানে এসে খুব বার বেড়েছে। অমূল্যর সঙ্গে মুখোমুখি কথা বলে সে, বলে, পৃথিবীতে যা কিছু মহৎ কাজ তাই পাগলরাই করে। যা কিছু বড় ঘটনা ঘটেছে তার মূল মানুষই হচ্ছে পাগল, বুঝলেন? অম্বিকা সপ্রশংস দৃষ্টিতে তাকায়। অমূল্য হেসে ওঠে, বলে, বুঝলাম, কিন্তু অম্বু, তুই যে আবার তোর ওই মহৎ কাজের মধ্যে এই পাগিল্লিটাকে টেনে নিয়ে যেতে চেষ্টা করছিস, তাহলে আমার সেই গুন্ডা শালা এসে তোর মাথা ফাটাবে। অম্বিকা বোঝে দাদা তাকে সাবধান করছে। অম্বিকা জানে দাদার তাকে নিয়ে স্বস্তি নেই, তাই মৃদু হেসে বলে, সেই কথাই তো বোঝাচ্ছিলাম মেজ বৌদিকে। তবে দেশের কাজ তো মাত্র একটাই নয়। বাইরে থেকে যেমন এই 200 বছরের পাপ ধ্বংস করতে হবে, ভেতর থেকে তেমনই আরও অনেক বছরের পাপ ধুয়ে সাফ করতে হবে। মেয়েদের মধ্যে চেতনা জাগানো একটা মস্ত কাজ মেজ বৌদি। সে চেতনা জাগানো, তাদের বোঝানো কোনটা সম্মান কোনটা অসম্মান, বোঝানো শুধু খেয়ে পড়ে সুখে থাকাই মানুষের ধর্ম নয়, বোঝানো কেউ খেয়ে উপচে বসে থাকবে আর কেউ না খেয়ে মরবে, এটা ভগবানের নিয়ম নয়। এই পৃথিবীর অন্ন সবাই সমান ভাগ বাটোয়ারা করে খাবে,
সবাই পৃথিবীর সন্তান। অমূল্য প্রশংসার গলায় বলে, বললি তো ভালো, শুনলাম ভালো, কিন্তু শুনছে কে? সুবর্ণও বলে, হ্যাঁ সেই কথাই বলছি, শুনবে কে? পাথরে কি সার আসে? আনতে হবে, অম্বিকা বলে। অসার পাথরে প্রাণ সঞ্চার করতে হবে, মাটি পাথরের বিগ্রহে যেমন প্রাণ প্রতিষ্ঠা। সুবর্ণ আস্তে মাথা নাড়ে, বলে, চন্দ্র সূর্যর মুখ দেখলে রসাতল, পর্দার মধ্যে জীবন, তারা আবার কাজ করবে, শিক্ষা নেই দীক্ষা নেই। ঠিক, অম্বিকা বলে, এই জন্যেই আপনাকে আমার এত ভালো লাগে, আপনি সব বুঝতে পারেন। এই দেখুন, গলদের ঠিক মূলটি বুঝেছেন আপনি, শিক্ষা, সকলের আগে চাই শিক্ষা। এই হতভাগা দেশের সব আছে, নেই খালি চোখের দৃষ্টি, সেই দৃষ্টি এনে দিতে হবে। আমার কোনো সুবিধা নেই, আমার দ্বারা হবে কি করে বললে চলবে না। মাটি কাটতে হয়, পাথর ভাঙতে হয়, তবে তো রাস্তা তৈরি হয়, তবে তো সেই রাস্তা দিয়ে জয়রথ চলে। ঠাকুরপো, সুবর্ণলতা ব্যাকুল গলায় বলে, জানো এ কথা আমার মার কথা। আপনার মার কথা? অম্বিকা একটু আশ্চর্য হয়ে তাকায়। সুবর্ণ তেমনই ভাবে বলে, হ্যাঁ, মার স্মৃতি আমার কাছে ক্রমশই ঝাপসা হয়ে আসছে, তবে এ কথাটা মনে আছে, মা বলতেন এ কথা। আমি জন্মাবার আগে মা মেয়েদের পাঠশালায় পড়াতে যেতেন। পড়াতে যেতেন? আপনার মা? অম্বিকা অবাক গলায় বলে, তাজ্জব তো, সে তো আরো আগের ব্যাপার, সমাজ আরো কড়া ছিল, তবু নিশ্চয়ই তিনি আরো শক্তিমতী ছিলেন। কতদিন হলো মারা গেছেন? সুবর্ণ শিউরে ওঠে। সুবর্ণ তাড়াতাড়ি বলে, মারা যাননি, আছেন, কাশিতে থাকেন। আমার মায়ের কথা বলবো আপনাকে, আপনিই বুঝতে পারবেন। অম্বিকা ধীরে বলে, বুঝেছি, এই মন আপনি কোথায় পেলেন ভেবে অবাক হতাম, এখন বুঝতে পারছি। অমূল্য বুদ্ধিমান, অমূল্য সমাজ সংসারের জীব, অমূল্য তার এই স্বদেশী ভাইটার জন্য সর্বদাই চিন্তিত। তাই দুজনের এই বিমুগ্ধ ভাবটা তাকে অস্বস্তিতে ফেলে। সন্দেহ নেই এই মুগ্ধতা অতি পবিত্র, অতি নির্মল, তথাপি এ থেকেও বিপদ আসতে পারে, আশা অসম্ভব নয়। সুবর্ণ স্বদেশী করে খেপে উঠলেই তো সর্বনাশ। সুবর্ণ তার বাড়ির অতিথি, সুবর্ণ সম্পর্কে তাকে বেশি অবহিত হতে হবে। তাই অমূল্য বলে ওঠে, হ্যাঁ, মেজ বৌদির মা অন্য ধরনের ছিলেন, আমিও জানি কিছু কিছু, বলবো পরে। মা ভালো না হলে কি আর ছা ভালো হয়? কিন্তু বসে বসে গল্প করছিস, আজ তোর কাজ নেই? না, আজ বেরোবো না, আজ শরীরটা একটু আছে। অমূল্য আর একটু বাদ দেয়, অন্তত ভাবে বাদ দিচ্ছে। বলে, তবে আর কি, কোটরে বসে পদ্য লিখে। কিন্তু ফল বিপরীত হয়। এই উল্টো বাঁধে উপচে ওঠে নদীর স্রোত। পদ্য, কবিতা লেখেন আপনি? চমকে ওঠে সুবর্ণ। আপনি নয়, আপনি নয়, একটু আগে তুমি বলেছেন। ও মা, কখন আবার? বলেছেন অজ্ঞাতসারে, তবে সেটাই বহাল থাক। আচ্ছা থাক তাই, আমি তো বড়ই, কিন্তু কথা চাপা দিচ্ছ তো। তুমি কবিতা লেখো? কই বলনি তো। অম্বিকা হেসে ওঠে, মাইকেলের থেকে সামান্য কম, তাই আর বলিনি। দাদার যেমন কাণ্ড, কবিতা লেখে। অমূল্য বলে, আহা, কেন? লিখিস তো বাপু সেই ছেলেবেলা থেকে। বুঝলেন মেজ বৌদি, 12-13 বছরের ছেলে দেশমাতা নিয়ে ইহা বড় একটা পদ্য। তা আপনার ননদিনী তার গুরুদেব দেওরটির গুণ গরিমার কথা সব বলেননি? তোলা আছে বোধহয় সে পদ্য আপনার ননদের কাছেই, দেখবেন। আমি সব কবিতা দেখব ঠাকুরপো, তোমার কবিতার খাতা দেখাতে হবে। খাতা? অম্বিকা হেসে ওঠে। খাতা কোথায় পাবো? ছেঁড়া কাগজের ফালি হচ্ছে আমার ভাবের বাহন, হাতের কাছে যখন যা পেলাম তাই দেখব। কে তুলে রেখেছে?
দেখো, তুমি আমায় ঠকাচ্ছ। বেশ তো, নতুন একটা লেখো। এই সেরেছে। দাদা, বুঝতে পারছো? বিশ্বাস করছেন না আমার বিদ্যে, হাতে হাতে প্রমাণ চান। মোটেই না, আমি শুধু দেখতে চাই। তবে তো লিখতেই হয়। অম্বিকা হেসে ওঠে। দাদা আবার মাতালকে মদের বোতলের কথা মনে করিয়ে দিলেন। অমূল্য বলে, তবে যা, ঘরে বসে মাতাল হোকে। চললাম আমি, ভীষণ কাজ। দুজনকে বিভোর হয়ে গল্প করতে দিতে অস্বস্তি বোধ করে অমূল্য। পাড়ার লোকের চোখের জন্য। চোখগুলি তো ভালো নয়। সুবালার মতো সরল আর কজন আছে? ভাইকে এই ইঙ্গিতটা দিয়ে কাজে চলে যায় অমূল্য। অনুমান করতে পারে না খাল কেটে কুমির এনে গেল। অনুমান করতে পারল না ইঙ্গিতের মর্ম বুঝবে না এরা। আর পাগলি শালাজ অম্বিকার সেই কোঠরে গিয়ে উঠবে কবিতা হাতড়াতে।